সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করি, নানা বিষয়ে আমরা কথা বলে থাকি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমরা কথা বলবো, পুষ্টি নিয়ে আমরা কথা বলবো। পুষ্টির সাথে স্বাস্থ্যের একটা নিবিড় সম্পর্ক আছে। পুষ্টির অভাবে যেমন রোগবালাই হয়, তেমনি রোগবালাই হলে পুষ্টি ঘাটতি সৃষ্টি হয়, অপুষ্টি তৈরি হয় আমাদের শরীরে, এবং এটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা প্রভাব বা চাপ সৃষ্টি করে। এরকম একটি পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে জানতে হলে আমাদের পুষ্টির পরিস্থিতি সম্পর্কে সবার আগে জানতে হবে। এই জন্য আজকের আলোচ্য বিষয় সবার জন্য চাই সমান পুষ্টি। সাথে আছি আমি ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আর আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন দুজন পুষ্টিবিদ, পুষ্টি নিয়ে যারা কাজ করছেন এরকম দুজন। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি সাইকা সিরাজ, তিনি কান্ট্রি ডিরেক্টর নিউট্রিশন ইন্টারন্যাশনাল। আর আমাদের সাথে আছেন ডক্টর জেবা মাহমুদ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড নলেজ লিডারশিপের সিনিয়র অ্যাডভাইজার, অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রথমে ডক্টর জেবা মাহমুদ আপনার কাছে একটু যেতে চাই যে পুষ্টি নিয়ে আমরা যদি কথা বলতে চাই, আমাদের আগে বর্তমান পরিস্থিতিটা আগে জেনে নেওয়া দরকার, যে পুষ্টির অবস্থাটি কি বাংলাদেশের। এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতে পারেন যে কি অবস্থায় আছি আমরা। বাংলাদেশ যেটা বলতে চাই যে অপুষ্টির হারে কিন্তু খুব ভালো উন্নতি করেছে। যেমন ধরেন শিশু মৃত্যুর হার, যার জন্য অপুষ্টি কিছুটা দায়ী থাকে, সেটা কমে গেছে, এবং 24টি স্বল্প আয় এবং মধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ যে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করতে সক্ষম হয়েছে। আর যদি একদম পুষ্টির ইন্ডিকেটরে আসি, সেটা দেখতে হবে যে খর্বকায়ের হার, স্টান্টিং যেটা স্টান্টিং বলি আমরা, জি 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 1997 সালে ছিল 60%, এইবার এসে এখন 1918 সনে হয়েছে সেটা 31%। এছাড়া ঠিক এইরকম ভাবেই আমরা 2017-18 রিপোর্টে এসছে। আর ঠিক একই পরিমাণেই কিন্তু আন্ডারওয়েট এবং ওয়েস্টিং কমে গেছে। আর আমরা যদি নারীদের দিকে তাকাই, ঠিক নারীদেরও 34% ছিল অপুষ্টিতে ভোগার হার, সেটা কমে এখন 19% এসছে। তবে এইখানে একটা কথা বলতে চাই, এই যে 19% প্রায় 31%ই কিন্তু কিশোরী। এটাও একটু আমাদের মনে রাখতে হবে। তো সেইভাবে বলতে চাই যে সবই সুন্দর কমেছে। তবে যেটা দেখা যায় যে এখনো কিন্তু 3 জনের মধ্যে একটি শিশু কিন্তু স্টান্টিংয়ে ভুগছে। এছাড়া নারীও কিন্তু ঠিক ওরকমই 5 জনের মধ্যে 1 জন অপুষ্টিতে ভুগছে। আর কিশোরীদের, তার মধ্যে কিশোরী যেটা বললাম যে 3 জনের মধ্যে 1 জন কিন্তু কিশোরী। আর এছাড়া যদি অনুপুষ্টি, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট বলি, সেটা কিন্তু তেমন কমেনি। এখনও আমাদের রক্ত স্বল্পতা যতটুকু শেষ ইয়েতে আছে, অর্ধেকের বেশি নারী ভুগছে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়ায়। আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যেটা আমরা বলি, সেটা এক্লেমশিয়ার জন্য দায়ী। সেই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও কিন্তু আমাদের বেশ কিছু নারী এখনো। কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা কিন্তু ওবেসিটির কথা অনেক শুনি, বাংলাদেশে কি এটার কোনো প্রেভ্যালেন্স? হ্যাঁ, এটাও দেখা যাচ্ছে, একদম আপনি সত্যি কথা বলছেন যে এটাও দেখা যাচ্ছে যে নারী এবং শিশুর মধ্যে ওবেসিটি বলবো না, ওজন বৃদ্ধির হার যেটা, সেটাও বেড়েছে, এবং এটাও আমাদের একটা চিন্তার বিষয় রাখা উচিত। যদিও আমাদের খুব বেশি বাড়েনি, যে দেশ বেশি এত অপুষ্টিতে ভুগছে, মানে খারাপ অপুষ্টিতে ভুগছে, সেখানে অতিরিক্ত ওজন বাড়াটা খুব বেশি ভয়ঙ্কর না। তবে এটাও আমাদের একটু চোখে রাখা উচিত। অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে অনেক উন্নতি আমাদের হয়েছে, কিন্তু এখনো অনেক পথ আমাদের যেতে হবে। সাইকা সিরাজ, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশের পুষ্টি খাত, আমরা তো পুষ্টির অবস্থা সম্পর্কে জানলাম, কিন্তু এই অবস্থার উত্তরণ আমরা সবাই চাই, উন্নয়ন আমরা সবাই চাই, কিন্তু সেজন্য আমাদের পুষ্টি খাতে কারা কাজ করছেন এগুলো নিয়ে, অর্থাৎ এই খাতটি সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আসলে পুষ্টিখাতের কথা বলতে গেলে প্রথমেই যেটা চিন্তা করতে হয় যে আমাদের যেটা হেলথ সিস্টেম আছে, যেটা কিনা আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটাকে নিয়ন্ত্রণ করেন, সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে পুষ্টি বিষয়ক বিভিন্ন সার্ভিসগুলো চলছে। এবং সেই জায়গাটাতে একটু মাথায় রাখতে হবে যে আমাদের যেটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার,
এই আওতায় কিন্তু পুরো রুরাল বা গ্রামীণ কমিউনিটিগুলো পড়ে এবং সেখানে কিন্তু একেবারে কমিউনিটি ক্লিনিক অর্থাৎ গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, ডিস্ট্রিক্ট পর্যায়ে পর্যন্ত, টারশিয়ারি লেভেল পর্যন্ত কিন্তু হেলথ সিস্টেমের একটা খুবই শক্ত স্ট্রাকচার আছে। আচ্ছা, কিন্তু অন্যদিকে আবার এখন কিন্তু দেখবেন যে ডেটা দেখলে আরবানাইজেশন কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে এবং আসলে খুব দ্রুত গতিতে আমরা যত বিভিন্ন দিকে উন্নতি করছি সেই সাথে সাথে আরবানাইজেশনটা বাড়ছে। কিন্তু আরবানের যে হেলথের বা পুষ্টির বা যে সেক্টরটা, এটা কিন্তু হচ্ছে দেখছেন এলজিআরডি আমাদের যেটা লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, তো ওখানে আবার দুটো কিন্তু আমরা ধারা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, আবার একটা বড় অংশ যারা আরবানে আছেন বিশেষ করে মিউনিসিপ্যাল বা সিটি কর্পোরেশন এলাকায় তারা কিন্তু পড়ছেন একটা ডিফারেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে। আবার এই ছাড়া যে অন্য কোনো অ্যাক্টর নেই তাও কিন্তু না, প্রাইভেট সেক্টর আছে, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু অনেক ধরনের সেবা দেওয়া হচ্ছে। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে এই গভর্নমেন্টের সাথে ফর প্রফিট প্রাইভেট সেক্টরকে বোঝাচ্ছেন, ফর প্রফিট প্রাইভেট সেক্টর তো আছেই, কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আরবানাইজেশনের কথা আমরা বলছি, এটার ফলে কিন্তু এখন দেখা যাচ্ছে মহিলারা অনেক বেশি কর্মক্ষেত্রে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে শহরের একটা বড় অংশ দেখবেন যে গার্মেন্ট সেক্টরে যারা কাজ করছে তারা কিন্তু গভর্নমেন্টের যে পুষ্টি বিষয়ক সার্ভিসগুলো, যেগুলো রেগুলার সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস হাসপাতালে যে কোনো সময় চলে, কিন্তু রেগুলার পুষ্টি বিষয়ক সার্ভিসগুলো কিন্তু অফিস আওয়ারের ওই টাইমটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাদের কিন্তু ওটা অ্যাক্সেস করার সুযোগই নাই। তো তাদেরকে এ ধরনের কোনো সার্ভিস যদি পেতে হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোনো যাচ্ছে, হয়তো ইনফর্মাল সেক্টরে যাচ্ছে, আনস্কিল্ড কারোর কাছে যাচ্ছে যে আসলে এই বিষয়ে ট্রেন না, অথবা হচ্ছে প্রাইভেট সেক্টরে কোথাও যাচ্ছে। কিন্তু এই দুটো ছাড়াও পুষ্টি খাতটা যেহেতু একটা বহুমাত্রিক খাত, এটাকে কিন্তু মনে রাখতে হবে, এটা খুবই মাল্টি সেক্টরাল। শুধুমাত্র স্বাস্থ্য এবং পুষ্টিকে এক করলেই হবে না, এর সাথে খাদ্যের সম্পর্ক আছে, এর সাথে শিক্ষার সম্পর্ক আছে, এর সাথে নারীর ক্ষমতায়নের সম্পর্ক আছে, অনেকগুলো জিনিস কিন্তু রিলেটেড। তো সেভাবে করে যখন ম্যাপিং করা হয়েছে, বর্তমানে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টও এটা রেকগনাইজ করে যে প্রায় 22টা মিনিস্ট্রি প্রত্যক্ষ পরোক্ষভাবে পুষ্টির জন্য কাজ করছে। তার মধ্যে এগ্রিকালচার আছে, ফিশারিজ আছে, শিক্ষা আছে, নারী ও শিশু আছে। তো এভাবে কিন্তু অনেকগুলো মিনিস্ট্রি কাজ করছে। মোট 22টা মিনিস্ট্রিকে প্রাইমারিলি এটা বলা হচ্ছে যে তাদের প্রায়োরিটিতে নিউট্রিশন আছে। তাহলে ওই জিনিসটাকেও মাথায় রাখতে হবে যে পুষ্টি সেবা কিন্তু শুধুমাত্র এক দিক থেকে আসছে না, বহু খাত এবং বহু দিক থেকে আসছে। এছাড়া আরেকটা দিকেও মনে রাখতে হবে, যারা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে, যেমন আমাদের মতো নিউট্রিশন ইন্টারন্যাশনাল কিন্তু কিংবা FSI 360, UN অর্গানাইজেশনগুলো আছে এবং অন্যান্য আরও অনেক মানে NGO আছেন এবং আরও যারা হচ্ছে কি ডোনার আছেন, তারাও কিন্তু পুষ্টি খাতে অনেকটাই বিনিয়োগ করছেন এবং অনেকগুলো সেবার সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমাদের মতো অর্গানাইজেশনগুলো দেখা যায় যে আমরা হয়তো সরকারের সাথেই সরাসরি কাজ করি, তাদের কাজগুলোকে আরও স্ট্রেনথেন করার জন্য, সেখানে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে কমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু এই সেক্টরটাও কিন্তু খুব ছোট না, তারাও কিন্তু হচ্ছে কি পুষ্টি খাতে অনেকটাই ভূমিকা রাখছে। অনেক ধন্যবাদ ডক্টর জেবা মাহমুদ। আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি, যেটা সাইকা সিরাজ বলছিলেন যে আমাদের একটা বহু খাত ভিত্তিক একটা চিত্র উনি তুলে ধরেছেন, যে এটা কেবলমাত্র স্বাস্থ্যের বিষয় না, এখানে আরও অনেকেরই কিন্তু স্টেক আছে। তো এই মাল্টি সেক্টরাল চরিত্রটিকে অ্যাড্রেস করার জন্য বাংলাদেশে কোনো কাঠামো আছে কিনা বা কোনো ব্যবস্থা আছে কিনা? জি, যেটা বহুমুখী এবং বহুজাতিক কর্মপরিকল্পনার জন্য বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টি নীতি আছে, 2015-তে প্রণয়ন করা হয়েছে। এছাড়া আছে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা, ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন যেটা নামে পরিচিত। এবং এই যে 22টা মিনিস্ট্রির কথা সাইকা যে বললেন, এনারা কিন্তু এটাকে কোঅর্ডিনেট করছেন এবং 22টা মিনিস্ট্রি তাদের কাছে এক একটা ইন্ডিকেটর, যেটা পুষ্টির উপরে শুধুমাত্র, সেটা দিয়ে ওনারা একটা রিপোর্টিং হয়, প্রত্যেক অ্যানুয়াল রিপোর্টিং হয় যে কে কোন কাজ করলো পুষ্টি। সুতরাং বাংলাদেশ সরকার কিন্তু কিছু কাঠামো, পরিকল্পনা এবং এর সাথে বলা উচিত আমার ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন, অপারেশন প্ল্যান যেটা, সেটা কিন্তু আছে জাতীয় পুষ্টি পরিকল্পনা কর্মসূচির। আচ্ছা আচ্ছা, তো সরকার মোটামুটি আছে। তবে এখানে একটা কথা বলতে চাই যে হ্যাঁ, জেন্ডার নিয়ে, জেন্ডার ইকুইটি যেটা নিয়ে আমরা কথা বলি, জেন্ডার ইকুইটি এবং এর সাথে আছে যে সামাজিক আচার, এইটার পরিবর্তন দরকার।
এটা সরকারের কাঠামো আছে, সরকার তার হেলথ সার্ভিসের মাধ্যমে নিউট্রিশন সার্ভিস দিচ্ছেন, কাউন্সেলিং করছেন, কিন্তু সামাজিক আচার পরিবর্তন করতে গেলে আমাদের সবার নাগরিক দায়িত্ব, সবার, এটা আমাদের নিজেদের সবার দায়িত্ব। আচ্ছা, সাইকা সিরাজ, আপনার কাছে একটু যেতে যাচ্ছি আবারও। সেটা হচ্ছে যে আমরা উপাত্ত থেকে দেখি যে শহর, গ্রাম বা একটু ধনী পরিবার এবং দরিদ্র পরিবার এইভাবে বিভিন্ন গোষ্ঠীর মাঝে কিন্তু নিউট্রিশন স্ট্যাটাসের একটা পার্থক্য পরিলক্ষিত হয়। বিশেষ করে স্টান্টিংয়ের রেট আমি যেটা দেখেছি যে খর্বতা যেটা আর কি, যেটা আরবান এরিয়াতে 54%, অথচ রুরাল এরিয়াতে বা গ্রামাঞ্চলে এটা 32.8%। একইভাবে এটা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এটা 40.2%। আবার একটু আপার মানে হাইয়েস্ট সোশিও ইকোনমিক যে গ্রুপটা আছে, কুইন্টাইল আছে, সেখানে হচ্ছে 17.1%। তার মানে দেখা যাচ্ছে একটা ব্যাপক পার্থক্য কিন্তু তাদের মাঝে আছে। তো এই পার্থক্যটাকে আমরা যদি ইনইকুইটি বলি, যেটাকে আর কি একটা অন্যায্য অসাম্য, যেটা হওয়ার কথা ছিল না, হওয়া উচিত ছিল না, তো এটাকে অ্যাড্রেস করার জন্য কোনো ব্যবস্থা আমাদের আছে কিনা, বা কি করা যেতে পারে এগুলোকে অ্যাড্রেস করার জন্য? না, থ্যাংক ইউ। এটা আসলে খুবই আপনি একটা টু দি পয়েন্ট কোয়েশ্চেন আমি বলবো করেছেন। এখানে আসলে বৈষম্য আছে, এটা ঠিক। আপনি আবার দেখবেন যে আরবানে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো ফ্যাক্টর আসলে কাজ করে, যে জায়গাগুলোতে আমরা হাইলাইট করা উচিত। যেটা হচ্ছে যে আমাদের হেলথ সিস্টেমটা যেরকম আমি বলছিলাম, কিন্তু একটু আরবানের জন্য একটু আলাদাভাবে নিয়ন্ত্রিত এবং রুরালের জন্য একটু আলাদাভাবে নিয়ন্ত্রিত। এটা একটা বিষয়। আর্থসামাজিক প্রেক্ষাপট একটা বিষয়। আসলে একজনের ক্রয় ক্ষমতা, তার খাবার নির্বাচন, তার কাছে সঠিক তথ্যটা আছে কিনা, সে কী খাবার কিনে খাবে, এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করে। তো আপা যেটা বলছিলেন যে একটা হচ্ছে যে আমাদের পরিবার, ব্যক্তিগত সামাজিক পর্যায়ের কিছু বাধা আছে, যে আমরা হয়তো সব কিছু ইনফর্ম না, জানি না, বা জানলেও অনেক সময় জিনিসগুলোকে জাস্টিফাই করে ঠিকভাবে সঠিকভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এটার একটা দিক আছে। একটা ছোট্ট এক্সাম্পল যদি দেই, যেমন অনেক ক্ষেত্রেই এখনও দেখা যাচ্ছে কিন্তু যে আমাদের পরিবারগুলোতে নারীরা সবার শেষে খাচ্ছেন, সবচেয়ে কমটা খাচ্ছেন, হ্যাঁ, কিশোরীটা তারপরে। তার মানে এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থেকে যাচ্ছে, যেটা ধনী গরিব, আরবান রুরালের ঊর্ধ্বে। এবং সেই জায়গাটাতে আমরা মনে করি আসলে অনেক বেশি জানা, এবং সেই জানাটাকে কীভাবে সহজভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, সেই জায়গাটাতে ফোকাস করার অনেক প্রয়োজন আছে। প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আমাদের সাথে আজকে বলেন। এখানে প্রথমে একটু বলে রাখা দরকার যে যদি অপুষ্টির কথা চিন্তা করি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে গর্ভবতী মহিলা, শিশু, কিশোরদের মধ্যে কিশোর আছে, কিন্তু সাথে কিশোরীরা বেশি ঝুঁকিপূর্ণ। এইটার ভিত্তিতে যদি বলি যে আমাদের যে হেলথ সেক্টরে যেটা ন্যাশনাল নিউট্রিশন অপারেশন প্ল্যান আছে, সেটার মধ্যে কিন্তু এনাদের উপরেই বেশিরভাগ প্রোগ্রামিং করা হয়েছে। সাথে আছে অন্যান্য বিষয়, যেগুলো হচ্ছে বয়স্কদের জন্য, এবং হয়তো যারা মানে অপুষ্টিতে ভোগে না, এবং এনসিডি, এগুলোর জন্য। আর যেটা জেন্ডার পলিসি আছে, জেন্ডার পলিসি কিন্তু নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে, এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে নারীর ক্ষমতায়ন কীভাবে হবে। মেনলি যেটা হচ্ছে লাইভলিহুডের উপরে, যেটা সাইকা বলছে যে আমাদের গার্মেন্টস ওয়ার্কার, এনাদের উপরে পলিসিগুলো বেশি হয়েছে। এইখানে যেটা খুব সাধারণ পলিসি দরকার ছিল, সামাজিক পরিবর্তন, সামাজিক আচার পরিবর্তন। নারীর ক্ষমতায়ন থাকা দরকার যে আজকে আমি কি খাবো, আজকে আমার শিশুটা কি খাবে, এইটার ডিসিশন মেকিং, এইটার যেটা বলা দরকার। যে আজকে আমরা জানি যে বেশিরভাগ সংসারে পুরুষই হচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি হোল্ডস দ্য পার্স, যে বাজারে গেলে টাকাটা তার পকেটেই থাকে। সুতরাং কিন্তু এখানে নারীর যদি ওই ক্ষমতা থাকে, নারী যদি জ্ঞানী হয়, বা পুরুষ যদি বোঝে যে বাজারে যাওয়ার আগে আমার স্ত্রী যে গর্ভবতী অথবা গর্ভবতী না, আমার বাচ্চা আছে, সেই স্ত্রী যদি আমাকে বলে দেয় যে আজকে কি কি খাবার প্রয়োজন তার জন্য। যেরকম ধরেন একটি গর্ভবতী মার কিন্তু প্রতিদিনই একটি মাছ বা মুরগি খাওয়া উচিত, সাথে একটা ডিম খাওয়া উচিত, এবং শাকসবজি হচ্ছে স্পেসিফিক শাকসবজি যেগুলা ভিটামিন এ আছে, সাথে ধরেন ভাত ডাল এগুলো তো থাকবেই। তো এই ধরনের খাবার যদি স্বামীর অত খেয়াল না থাকে, স্ত্রীর যদি ওই ক্ষমতায়ন থাকে, স্ত্রী যদি বলে যে এইটাই হচ্ছে আমার বাজারের লিস্ট, এটা হলে আমরা বাসায় সবাই খেতে পারবো এবং আমার জন্য খুব উপযোগী হবে। সেই সাথে একটা বাচ্চার বিষয়ে আসি,
ওই মাই কিন্তু জানে যে বাচ্চার কি কি দরকার হবে। বাচ্চার কিন্তু সে বুকের দুধ খাচ্ছে 2 বছর পর্যন্ত, সুতরাং 2 বছর পর্যন্ত তার বুকের দুধের কোনো অভাব নেই, দুধ একদম পেয়ে যাচ্ছে সে আল্লাহর প্রদত্ত বুকের দুধ। সাথে যদি তাকে বলে দেয় যে 6 মাস বয়স থেকে তাকে একটা ডিম, শাকসবজি এবং মুরগির টুকরা, মাছের টুকরা এগুলো খাওয়ানো দরকার, একটা বাবা কিন্তু ঠিকই নিয়ে আসবে বাজার থেকে। যেরকম আমি বলি যে আমি একটা কাজে আমরা মাঠে গেছিলাম, যেটা আমরা ফিল্ড বলি, তো একটা বাসা আমাকে বলে দিয়েছে যে ওখানে একটা 2 বছরের শিশু থাকে। তো আমি সেই শিশু কি খায় দেখতে আমি যাচ্ছিলাম, তো আমার সামনে অনেকক্ষণ একজন লোক যাচ্ছিল একটা বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে। তো এমনি যেতে যেতে ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলে যে না আমি একজন দোকানদার, তো আমি চায়ের দোকান করি, তো এখন তো একটু মন্দা, 10টা বেজে গেছে, চা খাবার কেউ নাই, এই জন্য আমি বাসায় মাছটা নিয়ে যাচ্ছি। তো আমরা কথা বলতে বলতে এগিয়ে গিয়ে দেখলাম যে আমরা আসলে ওই বাসার মালিকের সাথেই কথা বলতে বলতে আসছিলাম। তো ওই মালিক বলল, ও আচ্ছা আপনার আমার বাসায় যাবেন, এই দেখেন এই মাছটা আমি কিনছি, আমার তো 2 বছরের বাচ্চা আছে একটা, এই জন্য এই মাছটা আমি কিনছি, যেমন আমার বউও খাবে, এও খাবে, এবং আমি প্রতিদিন চেষ্টা করি একটি তাজা মাছ কিনে নিয়ে আসতে। তো এই যে অ্যাডভোকেসি, এই যে আচরণ পরিবর্তন কোথা থেকে দেখেছেন? দেখেছি আমি টেলিভিশনে শুনেছি, আমি বিলবোর্ডে লেখা দেখেছি। এইরকম কিছু কর্মসূচি যদি আমরা সবাই মিলে নিতে পারি, আমি শুধু বলবো না সরকার, আমরা যারা ডেভেলপমেন্ট পাচ্ছি সবাই মিলে যদি নিতে পারি, যেটাকে আমরা বলি কাউন্সেলিং, অ্যাডভোকেসি, যে কি প্রয়োজন, তাহলেও কিন্তু একটা। কিন্তু এই অ্যাডভোকেসি করার জন্য বা এসবিসিসি বা সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের কথা আপনি বললেন, এগুলো করার জন্য আমাদের পলিসিতে কি বিষয়গুলো যথেষ্ট পরিমাণে অ্যাড্রেস করা আছে? যে এই নীতিমালাগুলোর কথা আপনি কিন্তু বললেন, কিছু নীতিমালা, পুষ্টি নীতির কথা বললেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বললেন, সেখানে কি আমাদের এই বিষয়গুলোর উপর যথেষ্ট জোর দেওয়া আছে নাকি এখানে আর কোনো জোর দেওয়া নেই? খুব হালকাভাবেই লেখা আছে, এটা এখন জোর দিতে হবে। আমাদের বুঝতে হবে যে একটা মানুষ, তাকে তার সামাজিক আচরণ পরিবর্তন করতে হলে আমাদের এটা একটা ফ্রেমওয়ার্ক লাগবে, এবং সরকার বেসরকার সবাই মিলেই এটাকে জোরদার অবশ্যই করতে হবে, কারণ আচার পরিবর্তন একদিনে হবে না, মানুষকে বোঝাতে বুঝতে অনেক সময় দিতে হবে। সেই জন্য সবাই মিলে যদি আমরা, এবং এখানে আমি কিন্তু মিডিয়ার কথা বারে বারে বলছি, মিডিয়ার মাধ্যমে যদি বলা হয় স্পেসিফিক যে আপনার স্ত্রী গর্ভবতী, তাহলে আপনি এই রোজ বাজার করবেন, অথবা আপনার ঘরে একটি শিশু আছে 2 বছরের নিচে শিশু, তাহলে আপনি এই রোজ খাওয়াবেন তাকে। এই ধরনের মেসেজগুলো যদি যায় সামাজিক মাধ্যম, যেগুলো আমরা বলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে আমাদের দেশে অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব যে গোলটা আমরা চাচ্ছি আজকে। অনেক ধন্যবাদ। সাইকাপা, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের মাঝে কিন্তু অনেক সময় একটা দুস্তর ফারাক দেখা যায়। তো নীতিমালা বাস্তবায়নের অবস্থাটি আমাদের দেশে কিরকম? নীতিমালা তো অনেক শুনলাম আমরা ডক্টর জেবার কাছে, কিন্তু এর বাস্তবায়ন কেমন হচ্ছে আমাদের দেশে? এখানে আসলে আমরা অপরচুনিটিসও আছে, চ্যালেঞ্জেসও আছে, দুটোই আছে। এই দুটোকে স্বীকার করেই আমাদের সামনে আগাতে হবে। তো এখানে যদি আমি অপরচুনিটিসটা দিয়ে স্টার্ট করি, যেটা জেবা আপা বলছিলেন যে আমাদের একটি জাতীয় পুষ্টি নীতিমালা আছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর নিউট্রিশন 2 আমরা যেটা বলি, যে কিভাবে এটি বাস্তবায়িত হবে এবং কি কি করা দরকার, সেটার কিন্তু একটু রূপরেখা আছে, স্ট্র্যাটেজি একটা আছে। আচ্ছা, এখন এই স্ট্র্যাটেজিটা ইজ ভেরি অ্যালাইনড উইথ অল দ্য গ্লোবাল গোলস। এখন আপা বলছে সহস্রাব্দ যেটা লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পেরেছি, সামনে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, সেটা অর্জন করতে হবে। আমরা আরও নতুন কমিটমেন্ট করছি, সামনে মাসেই নিউট্রিশন ফর গ্রোথ সামিট আছে, সেখানে বাংলাদেশ অনেক বড় কমিটমেন্ট করছে নিউট্রিশনে। তো এইগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন আছে। এখন এই ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশনকে বাস্তবায়নের দায়িত্ব কার? এখানে আবার দুটো দিক দেখতে হবে। একটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস আছে, যেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছে আমাদের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সাথে, এবং সেই সাথে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল আছে, যেটা নিউট্রিশনের একটা অ্যাপেক্স বডি। এটা হচ্ছে চেয়ার্ড বাই অনারেবল প্রাইম মিনিস্টার, যেটা কিন্তু কোঅর্ডিনেশনের দায়িত্বটা নিচ্ছে। এতক্ষণ আমরা যে মাল্টি সেক্টরালিটির কথা বলছিলাম, এই মিনিস্ট্রির কথা আমরা বলছিলাম, তাদের কিন্তু কোঅর্ডিনেশনের দায়িত্বটা নিচ্ছে। এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আপনি অনেক দেশেই খুঁজে পাবেন না। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরচুনিটি, বা আমি বলবো যেটা সরকারের একদম শীর্ষ পর্যায়ে থেকে এর গুরুত্বটা কিন্তু কাগজে কলমে অ্যাটলিস্ট বোঝা গিয়েছে, এবং এটাও কিন্তু একটা বড় অর্জন। হ্যাঁ, এখন
এইটা বাস্তবায়নের জন্য অলরেডি অনেকগুলো কাজ হচ্ছে, যেমন আপা বলেছেন বহুদিন ধরে আমরা কিন্তু যারা গর্ভবতী প্রসূতি মা তাদের জন্য সেবা, 5 বছরের নিচে শিশুদের জন্য সেবা, 5 বছরের নিচে শিশুদের বছরে 2 বার করে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া, এ ধরনের প্রোগ্রামগুলো চালু আছে। আরেকটা দিক যদি চিন্তা করেন, বিভিন্ন মিনিস্ট্রি কিন্তু যারা আসলে খুব ভালনারেবল গ্রুপ, অর্থাৎ যারা সবচেয়ে প্রান্তিক এবং সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু অনেক সেফটি নেট প্রোগ্রাম আছে, সুরক্ষা প্রোগ্রামগুলো আছে, সেটা কিন্তু বিভিন্ন মিনিস্ট্রি থেকে এটা কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে এটা আরেকটা অপরচুনিটি যেটার মাধ্যমে নিউট্রিশন কিছুটা হলেও অ্যাড্রেস হচ্ছে, আরও করার সম্ভাবনা আছে। আচ্ছা, এইটাকে মাথায় রেখে কিন্তু কিছুদিন আগে একটি অ্যানালাইসিস করা হয়েছে, এটা বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলই করেছেন, যে কোথায় কোথায় বটলনেক্সটা কোথায়, বাধাগুলো কোথায়, এখানে আসলে সীমাবদ্ধতাটা কোথায়, কি কারণে একটা লেভেলের পরে আমরা গিয়ে আর আগাতে পারছি না। সেখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা জিনিস হচ্ছে স্বাস্থ্য খাদ্যে নিউট্রিশনের একটা অংশই শুধুমাত্র সফলভাবে বাস্তবায়ন করা যাবে যদি সমস্ত কিছু 100% সঠিকভাবে হয়। তারপরে অনেক কথা থেকে যায়, সেটা আসবে নিউট্রিশন সেন্সিটিভ সেক্টর থেকে, যেমন এগ্রিকালচার, যেমন ফুড, যেমন হ্যাঁ দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে আরও মানে এই যে 22টা মিনিস্ট্রি আমরা বলছি, তাদের সবার সহযোগিতায় কিন্তু বাকি অংশটা করতে হবে, সেটা কিন্তু সরাসরি করতে পারবো না আমরা। তো সেই কোঅর্ডিনেশনের দায়িত্বটা কিন্তু বিএনএনসি নিয়ে কাজটা করার চেষ্টা করছে, যে কোঅর্ডিনেটেড ওয়েতে কিভাবে আমরা নিউট্রিশনকে নিয়ে এগিয়ে যেতে পারি। আরেকটা দেখবেন যে আমাদের এনপ্যান 2 ভালো করে পর্যালোচনা করে দেখলে এটা একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ, অর্থাৎ জন্ম থেকে শুরু করে অ্যাকচুয়ালি ভ্রূণ থেকে শুরু করে বৃদ্ধ হয়ে যেদিন মারা যাবেন সেই দিন পর্যন্ত এই পুরো সাইকেলের জন্য নিউট্রিশন নিশ্চিত করাই কিন্তু এনপ্যান 2 লক্ষ্য। কিন্তু এনপ্যান 2 যে বাস্তবায়নের কার্যক্রমগুলো হচ্ছে সেখানে কিন্তু আমরা এখনো ফুল লাইফ সাইকেলে নিউট্রিশনের জন্য পৌঁছাতে পারিনি। এর কতগুলো স্পেসিফিক চ্যালেঞ্জ আছে, যেমন আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের যারা আছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন, তাই না? আবার ধরেন হেলথের কিছু ওয়ার্কফোর্স আছে যারা মাঠ পর্যায়ে এবং ধরেন বিভিন্ন ক্লিনিক পর্যায়ে বা হসপিটাল পর্যায়ে কাজ করছেন, কিন্তু নিউট্রিশনের জন্য ডেডিকেটেড কোনো ওয়ার্কফোর্স এখনো পর্যন্ত কিন্তু একেবারে এন্ড ইউজার যারা আমাদের সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছানোর মতো কিন্তু কোনো ওয়ার্কফোর্স কিন্তু আমাদের হ্যাঁ এখনো নেই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, অন্যদের কাজের মাঝখানে নিউট্রিশনটাকে ব্লেন্ড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ একজন হয়তো অন্য কাজ করছে তার মধ্যে একটু নিউট্রিশনের কাজগুলো, পুষ্টির কাজগুলো করে দিচ্ছে। এবং আমরা সেভাবেই সবসময় জিনিসটাকে উপস্থাপন করতে চাই যে নিউট্রিশন কিন্তু সবার কাজ, এটা একজনের কাজ না, এটা সবার জন্য এবং সবার কাজ। এই জায়গাটাতে কিন্তু আমরা ফোকাসটা করতে চাচ্ছি। কিন্তু এইটা করতে গিয়ে আরেকটা যেটা বটলনেক যদি দেখেন সেটা হচ্ছে যে আমাদের হেলথ স্ট্রাকচারটা শুরু হচ্ছে কোথা থেকে, কমিউনিটি ক্লিনিক থেকে। আমাদের দেশের যে সাধারণ আমাদের অভ্যাস, আমরা কিন্তু প্রচণ্ড অসুস্থ না হলে কখনো কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমনি এমনি যাই না, এবং নারীদের ক্ষেত্রে কিশোরীদের ক্ষেত্রে এটা আরোই প্রযোজ্য। মানে পুরুষরা তাও অল্প অসুস্থ হলে যান, নারীরা একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করেন, যখন আর কিছুতেই চলতে পারছেন না তখন কিন্তু সে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাচ্ছেন। এবং শিশুর ক্ষেত্রেও তাই, শিশু অসুস্থ না হলে তাকে কিন্তু আমি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাচ্ছি না। পুষ্টির সমস্যাটা হচ্ছে এটা ডায়রিয়া বা অন্য অসুখের মতো না যে ওষুধ দিলে সেরে যাবে, এটা চট করে দেখাও যায় না, এটা খুবই একটা লুকায়িত একটা হিডেন প্রবলেম, যে কারণে যে সমস্যাটা হয় যে এইটা সেবা নেওয়ার জন্য যে যাওয়া দরকার এই বোধটা কিন্তু আমাদের কমিউনিটিতে আমরা বোধ করি না, আমরা নিজের ওই প্র্যাকটিসটা করি না, যে কারণে যেটুক সেবা আছে সেটুকু কিন্তু সঠিকভাবে যে মানুষ পাচ্ছে সেটা না। আরেকটা যেটা বললাম যে আমাদের নতুন চ্যালেঞ্জেস আসছে, কোভিড-19 এসেছে, এই কোভিড-19 কিন্তু আমাদেরকে অনেকটা পিছনে টেনে নিয়ে যাচ্ছে। ডক্টর জেবা মাহমুদ, আপনার কাছে একটু আসতে চাচ্ছি, পুষ্টির বিষয়ে পুষ্টির বিকাশের জন্য এবং জনসচেতনতা সৃষ্টির জন্য আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, অর্থাৎ আমাদের যে স্থানীয় প্রশাসন আছে, তাদের কোনো ভূমিকা আছে কিনা বা তাদেরকে কোনোভাবে এই কাজে সম্পৃক্ত করার কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই আছে, এবং এটা আমরা সবাই জানি যে স্থানীয় সরকার হচ্ছে একটা ইলেক্টেড গভর্নমেন্ট অফ দ্যাট ইউনিয়ন, এবং এনাদের কথা কিন্তু জনসাধারণ শোনে। ওনারা যখন দাঁড়িয়ে কোনো কথা বলেন অথবা ওনারা যখন কোনো ইলেকশনের আগে কিছু আমরা যে বলি কিছু প্রমিসেস দেন, কমিটমেন্টস দেন, এটার মধ্যে অবশ্যই পুষ্টি বিষয়ক একটা আসা উচিত, যে ওনারা বলতে পারেন যে আপনাদের সামাজিক আচরণের কথা যেটা বলছে এটা কিন্তু ওনাদের মাধ্যমে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারি। কারণ ওই যে কথাটা বলছে ওনারা কিন্তু খুব যেটাকে আমরা বলি খুব পপুলার, কারণ ওনারা তো ইলেক্টেড হচ্ছেন অন দ্য
বেসিস অফ পপুলারিটি এবং ছোট্ট পরিসরে একটা ইউনিয়নকে ওনারা দেখছেন। সো ইউনিয়নের সামনে যদি ওনারা ইউনিয়নের জনগণের সামনে যদি দাঁড়িয়ে বলেন যে আপনাদের যাদের বাসায় গর্ভবতী মা আছেন তাদেরকে সুরক্ষা করার দায়িত্ব আপনারা যারা স্বামীরা চায় তাদের দেখাশোনা করতে, কিন্তু অনেক সময় যে কালচারালি আমাদের দেশে গ্রামে স্বামীরা আগ বাড়িয়ে কোনো সময় তার স্ত্রীর দেখাশোনা করলে একটু মনে করা হয় যে আচ্ছা সে তো স্ত্রৈণ বা কালচারালি একটা সমস্যা থাকে। এই বাঁধটা আমাদের ভাঙতে হবে এবং বাঁধটা ভাঙতে সাহায্য করতে পারে যিনি স্থানীয় সরকারের প্রতিনিধি, খুব ভালো করেই ওনারা করতে পারেন। এবং এইটার ইতিহাসে বলে সরকারের একটা অনেক আগে একটা প্রোগ্রাম ছিল যেটা ছিল এনএনএস, ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম, এনএনপি। তো তখন কিন্তু স্থানীয় সরকার পুরোপুরিভাবে জড়িত ছিল এবং স্থানীয় সরকারের কমিটি ছিল ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে, এবং ওখানে ওরা পুষ্টি বিষয়ে আলোচনা করার একটি বিষয়বস্তু সব সময় রাখতেন। তাছাড়া আমরা আরও জানি যে কিছু কোঅর্ডিনেশন কমিটি হয় যেখানে এনারা কিন্তু জোর গলায় ওনাদের দাবিগুলো পেশ করতে পারেন এবং প্রয়োজনে ওনারা কিন্তু কিছু টাকার অঙ্ক আছে, খাতও আছে যারা ফান্ডের মাধ্যমে ওনারা সেটার কাজও করতে পারেন। কিন্তু আমাদের কাঠামোতে কিছু আছে কিনা নিউট্রিশনকে অ্যাড্রেস করার মতো, যেমন ডিস্ট্রিক্ট নিউট্রিশন কোঅর্ডিনেশন কমিটি, তারপরে উপজেলাতে এরকম কোঅর্ডিনেশন কমিটি আছে, জি ইউনিয়ন লেভেলে এরকম কি আছে এবং তারা কি আসলে কাজ করে? আচ্ছা, এই যে বিএনএনসির কথা যে সাইকা বললো, এটারই কিন্তু প্রত্যেক লেভেলে একটা করে কমিটি আছে যেখানে স্থানীয় সরকারের পুরোপুরি ইনভলভমেন্ট আছে। তাছাড়া আরবান, যেটা বারবার আমরা বলছি, আরবান হেলথ যে অংশটা, এটা কিন্তু স্থানীয় সরকারের আন্ডারেই। তারপরে যদি ছোট কথাগুলো বলি, যে এই যে বাজার, শহরের মধ্যে যেসব বাজার হাট হয় সেগুলোও কিন্তু স্থানীয় সরকার নিয়ন্ত্রণ করেন। এখানেও কিছু আমরা যে হেলদি ফুডের বিক্রি হওয়া বা যেটা আমরা বলি যে শিশুদের জন্য জাঙ্ক ফুড, এইসব খাবার জাতীয় জিনিস কম বিক্রি হওয়া, অথবা বোঝানো শিশুদেরকে যে তোমরা হেলদি ফুড খাও। যেরকম একটা বস্তিতে একবার ভিজিটে গেলাম, তো স্কুল ছুটি হয়েছে, তো সব ছেলেমেয়েরা এসে দোকানে ভিড় করছে। তো ওইখানে একটা দোকানের মধ্যে ছিল ডিম সিদ্ধ, পাউরুটি আর অন্যান্য জিনিস ছিল, শুধু ছিল না চানাচুর চিপস এগুলো। কিন্তু পাশের দোকানে যেখানে চানাচুর চিপস ছিল সেখানেই বাচ্চারা সব লাইন দিল, কেউ এদিকে আসলো না। তো এখানে যে এই দোকানদার কিন্তু বারে বারে ওনাদেরকে বলছে, এটা ছিল মহিলা দোকানদার, এবং উনি বারে বারে বলছেন যে তোমরা টিফিনের জন্য আমার কাছ থেকে ডিম সিদ্ধ নিয়ে যাও, বা তোমরা বাড়ি যেতে যেতে একটা ডিম সিদ্ধ খাও, তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু একটা দুটো বাচ্চা আসলো পরে, কিন্তু দেখা গেল যে বেশিরভাগ বাচ্চা কিন্তু ওই চানাচুর চিপসের দিকেই ছুটলো। এটা কিন্তু স্থানীয় সরকারের দায়িত্ব যে আমরা কতটুকু প্রমোট করব, কতটা কিভাবে বাচ্চাদের বুঝাবো। ঠিক ওই যে অ্যান্টি টোব্যাকো ইয়ার মতো করতে হবে কিছু একটা, এটা পারবে। এইরকম ক্যাম্পেইন স্থানীয় সরকার অবশ্যই পারবে। অনেক ধন্যবাদ। সাইকাপা, আপনার কাছে একটু আসতে যাচ্ছি যে কমপ্লিমেন্টারি ফিডিং এবং ডায়েটারি ডাইভার্সিটি, শিশুদের এবং মায়েদেরও ডায়েটারি ডাইভার্সিটির একটা বিষয় কিন্তু আছে। তো এই বিষয়ে চ্যালেঞ্জগুলো কি, আমাদের দেশের চর্চাটা কি এবং চ্যালেঞ্জ কি, একটু যদি সংক্ষেপে বলেন। আচ্ছা, এখানে চর্চা এবং চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের দেশটা ছোট হলেও কিন্তু খুব ডাইভার্সিফাইড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যেমন বিভিন্ন অঞ্চলের কিছু নির্দিষ্ট অভ্যাস আছে, কিছু আমাদের ভালো অভ্যাসও আছে, কিছু ভ্রান্ত ধারণাও আছে, তাই না? তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে যদি চিন্তা করি, আপনি কমপ্লিমেন্টারি ফিডিং আর ব্রেস্ট ফিডিং এর কথা বলেছেন। কমপ্লিমেন্টারি ফিডিং এন্ড ডায়েটারি ডাইভার্সিটি নিয়ে হয়তো জেবা আপনার সাথে একটু কথা বলার সুযোগ থাকবে, আপনিও বলতে পারেন। জি, ডায়েটারি ডাইভার্সিটির কথা যেটা বলছেন, এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়ার এখন চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশের খাবারের যদি দেখেন, সিংহভাগই কি আমরা ভাত খাই, এটা হচ্ছে আমাদের মূল খাবার। আমরা যখন বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, প্রথমেই মাথায় আসে যে আমরা চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের এখানে ভাতের কোনো অভাব নেই। এটাই কিন্তু বহু বছরের আমাদের একটা প্র্যাকটিস, এবং আমরা ওইটাকেই একটা ইন্ডিকেটর হিসেবে ধরি আমাদের সাকসেসের, এবং সেটা একটা সময়ের জন্য খুবই খুবই সত্য ছিল। এখন কিন্তু এরকম ঘর পাবেন না যে আসলে খেতে পারছে না, বা ওই ধরনের অনাহার কিন্তু নাই। তাহলে এখন অনাহারটা কোথায়? এখন অনাহারটা হচ্ছে ডায়েটারি ডাইভার্সিটিতে, অর্থাৎ খাদ্যের বৈচিত্র্যতা নাই। এখন বৈচিত্র্যতা না থাকাতে কি হচ্ছে, একটু চিন্তা করি, যদি আমরা বৈচিত্র্য কেন দরকার?
যদি পেট ভরাটা তো বড় ইম্পর্ট্যান্ট, কাজ করছি সব ইম্পর্ট্যান্ট, তাহলে বৈচিত্র্য কেন দরকার? বৈচিত্র্য এই জন্য দরকার যে কোনো একটা খাবার স্বয়ং সম্পূর্ণ না, যেটা সব কিছু আপনাকে দিতে পারে, তাই না? তাহলে এই যে বোধটা যে আসলে আমাকে একটু মাছ মাংস খেতে হবে, দুধ ডিমও খেতে হবে, আবার আমাকে একটু ভাতও খেতে হবে, আবার আমাকে নানা ধরনের শাকসবজিও খেতে হবে, বিভিন্ন রঙের শাকসবজিগুলো আসলে আমাকে আলাদা পুষ্টি দেয়, এই যে চিন্তাটা, এই যে ভাবনাটা, এই জিনিসগুলো কিন্তু এখনও আমরা ওই লেভেলে সবার মধ্যে পৌঁছাতে পারিনি, যেখানে ডাইভার্সিটি চ্যালেঞ্জটা চলে আসছে। আমরা কিন্তু এখন আস্তে আস্তে এই জিনিসটাকে বারবার বলছি যে ভাতের পরিমাণটা এখন আমরা একটু কমিয়ে নিয়ে আসবো। একটা প্লেটে যদি আমরা খাবার নেই, ম্যাক্সিমাম হাফ ভাত হতে পারে, আর বাকি অর্ধেক কিন্তু শাক সবজি, মাছ মাংস কিংবা ডাল এগুলো দিয়ে কিন্তু আমাকে পূরণ করতে হবে। তো সেই জায়গাতে এই যে ইউনিফর্মলি যে সবাই এই তথ্যটা জানবে, সেই জায়গাটায় কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। এটা একটা চ্যালেঞ্জ। কমপ্লিমেন্টারি ফিডিং এর আবার অ্যাডেড চ্যালেঞ্জ আছে। অ্যাডেড চ্যালেঞ্জটা কি, যে একদল আমরা আছি, যেটা আপনার সাথে ব্রেস্ট ফিডিং নিয়ে আপনি আলোচনা করবেন, ওটা আমি বেশি যাব না, হ্যাঁ ওটাতে আমরা যাব না, কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিং এর ক্ষেত্রে অনেক ভ্রান্ত ধারণা কাজ করে। আমার শিশু বোধহয় এই খাবারটা হজম করতে পারবে না, এটা এক ধরনের প্রবলেম, হ্যাঁ, যে কারণে তার 6 মাস পার হয়ে যাওয়ার পরও তাকে যে আমার সব ধরনের খাবার ইন্ট্রোডিউস করা দরকার এবং তাকে একটা সুষম খাবার দেওয়ার জন্য সব ধরনের খাবার মিলিয়ে একটা খাবার দেওয়া দরকার, এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে কালচারালি আমাদের মাঝে এখনো কালচারালি নেই। এবং ওই যে বললাম যে সেবাগুলো যেখানে আছে, দুটো চ্যালেঞ্জ সেখানে। একটা হচ্ছে সেবা নিতেই যাচ্ছি না, কারণ আমি তো অসুস্থ না, আমি কেন যাব? আমার গ্রামের সব বাচ্চারাই স্টান্টেড, সো আমি দেখতেই পাচ্ছি না যে আমার বাচ্চাটা খাটো, আমি তো বুঝছি না যে ও আসলে অপুষ্টিতে ভুগছে, কারণ আমরা সমষ্টিগতভাবে অপুষ্টিতে ভুগছি। এটা একটা চ্যালেঞ্জ। অন্যদিকে আরেকটা হচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যখন যাচ্ছি, তখন একটা নিউট্রিশন কাউন্সেলিং করতে সময় লাগে, বোঝাতে। অভ্যাস পরিবর্তন কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সেই সময়টা কি আমার সেবাদানকারীর আছে কিনা, তাকে কিন্তু আরও মাল্টিপল অনেকগুলো কাজের মধ্যে এই কাজটা করতে হয়। তখন সে বললেও মায়ের বোঝার লেভেলে বা পরিবারের যে সদস্যটি শিশুকে নিয়ে আসলো তার বোঝার লেভেল পর্যন্ত বুঝিয়ে বিস্তারিত করে বলা, কিভাবে সে অভ্যাসটা পরিবর্তন করবে, ওই পথটা দেখিয়ে দেওয়ার কিন্তু কোনো সঠিক স্ট্রাকচার এখনও আমরা ওইভাবে ইয়ে করতে পারিনি। এছাড়া আরেকটা প্রবলেম কমপ্লিমেন্টারি হচ্ছে আগে শুরু করে দেওয়া, সেটা নিয়ে আমি যে বাপাকে ছেড়ে দিচ্ছি, উনি ব্রেস্ট ফিডিং এর সাথে নিশ্চয়ই ওটা বলবেন। আমাদের সময় একটু কম আছে, আমি একটু জেবাপার কাছে যেতে চাচ্ছি, খুবই সংক্ষেপে আমাদেরকে যদি একটু ব্রেস্ট ফিডিং এর চ্যালেঞ্জগুলো নিয়ে বলেন, কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। চ্যালেঞ্জগুলো প্রথমে হচ্ছে যে আমরা বলি যে 6 মাস পর্যন্ত, মানে একটা বাচ্চার 180 দিন পূর্ণ না হওয়ার আগে বাইরের কিচ্ছু খাবার দেওয়ার প্রয়োজন নেই, এমনকি পানীয় প্রয়োজন নাই, কারণ ওই ব্রেস্ট মিল্কে মার বুকের দুধে সব রকম খাবারের সব ভিটামিন, সব মিনারেল, সব কিছু এসে যায়, আমিষও এসে যায়, সাথে যার বাচ্চাটার যতটুকু প্রয়োজন পানীয় সেটাও এসে যায়। সুতরাং কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবং যেটা সাথে হচ্ছে, বাইরের খাবার দিলে খুব বেশি চান্স থাকে এত ছোট শিশুর ইমিউন সিস্টেমটা অত জোরদার না, সুতরাং চান্স থাকে যে তার ডায়রিয়া হবে, তার অন্য কোনো অসুখ হতে পারে, এমনকি সে মানে অসুস্থ হয়ে হাসপাতালেও চলে যেতে পারে। সুতরাং এইটা আমরা খুব বারে বারে বলছি যে 6 মাসের আগে শিশুকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র মায়ের দুধ। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম, যেটা পুষ্টি নিয়ে, যেটা নিয়ে কিন্তু আলোচনাটা সচরাচর মানে পাদপ্রদীপের অন্ধকারেই থেকে যায়, এটা নিয়ে খুব যথেষ্ট আলোচনা খুব একটা চোখে পড়ে না। দর্শক, আমাদের আলোচনা আজকে এখানেই শেষ হলো। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, তার মাঝে কিছু জনসচেতনতার কথাগুলো খুব চমৎকারভাবে উঠে এসেছে। আমাদের পুষ্টিকর যে খাবার আছে, সেই খাবারের কিন্তু এক ধরনের বৈচিত্র্য আমাদের খাবারের মধ্যে থাকা দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা শুনলাম। আমাদের পৃথক জনবলের প্রয়োজন আছে পুষ্টি নিয়ে কাজ করার জন্য। যারা নীতি নির্ধারক আছেন তাদের জন্য একটা মেসেজ ছিল যে আমাদের অনেক কর্মজীবী মায়েরা কিন্তু এখন বাইরে কাজ করেন, সেই কাজের সময়টিতে যদি আমি পুষ্টির সেবা দিই, তাহলে কিন্তু তাদের কাছে পুষ্টির সেবা যথাযথভাবে পৌঁছাবে না। কাজে তাদের কাছে পুষ্টির সেবা কিভাবে পৌঁছে দেওয়া যায়, তার একটা বিশেষ পরিকল্পনাও আমাদের থাকা দরকার। এই বিষয়গুলো আমরা আমাদের আচরণ, অর্থাৎ যারা আমরা ব্যক্তি পর্যায়ে পুষ্টির চর্চা করব, তারা যেন আমাদের আচরণের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আসবো। আর যারা নীতি নির্ধারণ করবেন, তারাও কিন্তু এই আলোচনার ভিত্তিতে তাদের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে পারেন। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।